শান্তিপূর্ণভাবে সারা দেশে ভোট গ্রহণ শেষে চলছে জাতীয় নির্বাচন ও গণভোটের ফল গণনা। দুপুর 2টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 48%। জয় নিয়ে আত্মবিশ্বাসী বিএনপি, বললেন তারেক রহমান। কিছু ত্রুটি ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে বলছে জামায়াত। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন দিনের সূচনা, ভোট দিয়ে বললেন ডাক্তার শফিকুর রহমান। দেশের মানুষের মুক্তির দিন, আজ ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের ট্রেনে উঠেছে দেশ, মন্তব্য সিইসির। নির্বাচিতরা নতুন দেশ গড়বেন, আশা সেনা প্রধানের। নির্বাচনের বিশেষ আয়োজন আপনার রায়ের সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে চলছে জাতীয় নির্বাচন ও গণভোটের ফল গণনা। এরই মধ্যে আসতে শুরু করেছে কেন্দ্রভিত্তিক ফলাফল। এ বিষয়ে জানাতে ঢাকা 11 আসনে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, ঢাকা 11 আসনে এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে, জানাবেন বিস্তারিত। ঢাকা 11 আসনে ইতিমধ্যেই আমাদের কাছে 4টি কেন্দ্রের ফলাফল এসেছে। তবে এই ফলাফলটি এতটাই চমকপ্রদ যে এখানে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একদিকে যেমন ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম লড়ছেন, 2টি কেন্দ্রের ফলাফল তার দিকে বেশি এগিয়ে গিয়েছে এবং বাকি 2টি কেন্দ্রে শাপলাকলির প্রতীকের যিনি প্রার্থী নাহিল ইসলাম তার দিকে গিয়েছে। আমাদের কেন্দ্রের নাম উল্লেখ করে বলতে চাই, রামপুরার যে একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের একটি দক্ষিণ ভবন, সেই ভবনটি মূলত 52 নং কেন্দ্র। সেখানে এগিয়েছে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম, তিনি পেয়েছেন 495টি ভোট এবং শাপলাকলি প্রতীকের নাহিদ ইসলাম তিনি পেয়েছেন 440টি ভোট। আবার যদি আমরা বাড্ডা হাই স্কুলে যাই, সেখানে ধানের শীষের যিনি প্রার্থী এম এ কাইয়ুম তিনি পেয়েছেন 402টি ভোট, তার কাছাকাছি তার থেকে বেশি ভোট পেয়েছেন শাপলাকলি প্রতীকের নাহিদ ইসলাম 490টি ভোট। আবার একই সঙ্গে যে আসনের কথা বলছিলাম যে এই একরামুন্নেছা যে উচ্চ বিদ্যালয়, সেখানে যে 54 নম্বর কেন্দ্র, সেখানে আবার যেই ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম তিনি পেয়েছেন 485টি ভোট। এর পাশাপাশি শাপলাকলির প্রতীকের নাহিদ ইসলাম তিনি এখানে বেশ কমই পেয়েছেন, প্রায় 100 ব্যবধানে 319টি ভোট। কাজেই আসলে এখানের এই আসনটিকে নিয়ে আসলে দীর্ঘদিন ধরেই মানুষের যেমন একটা বিশেষ নজর ছিল যে আসলে যেহেতু একটি দলের রাজনৈতিক দলের প্রধান এখানে নির্বাচন করছেন, একই সঙ্গে এই মাটিতে বেড়ে ওঠা ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম তিনিও এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করে থাকেন। কাজেই ফলাফলটা কেমন হবে, একপেশে হবে, কতটুকু হাড্ডাহাড্ডি হবে, সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমরা পাওয়া শুরু করেছি এবং নিশ্চয়ই যারা শুনছেন আমাদের কাছ থেকে তথ্যগুলো পাচ্ছেন তারাও নিশ্চয়ই এখনও সেটুকুই আগ্রহ সহকারেই শুনছেন, কেননা এখানে কোনো কেন্দ্রে হয়তো বা শাপলাকলি এগিয়ে যাচ্ছে, কোনো কেন্দ্রে আবার ধানের শীষ এগিয়ে যাচ্ছে এবং এই সামগ্রিক 162টি কেন্দ্র রয়েছে ঢাকা 11 আসনে। সেই কেন্দ্রের সামগ্রিক ফলাফল কি দাঁড়ায়, কোন পক্ষে যায় সাহাব, সেটি যেমন সবার আগ্রহ জায়গা আছে। এর পাশাপাশি এই সকল আসনের কেন্দ্রগুলোর ফলাফলগুলো যুক্ত করে বনশ্রী যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেখানে কিন্তু পাঠানো হবে। সেখানে পাঠানোর পরে সেখানে পোস্টাল ব্যালটের যে ভোটগুলো আছে সেগুলোকে যোগ বিয়োগ করে তারপরে কিন্তু চূড়ান্ত ফলাফল সেখান থেকে তৈরি হয়ে সেটি যাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। কাজে এই প্রক্রিয়ার আগে থেকেই সে শুরুর পর্বেই আমরা আছি ভোট গণনার। এখনও 162টা কেন্দ্রের অর্ধেকেরও বেশি পরিমাণ কেন্দ্রে এখনও ভোট গণনার প্রাথমিক পর্যায়টি এখনও চলমান রয়েছে। কোনো কোনো কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গণনার শেষ পর্যায়ে রয়েছে। 4টি কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি, যেটি আমরা আগে উল্লেখ করেছি যে আসলে শাপলাকলি এবং ধানের শীষ কে আসলে কাকে হারাবে, কে আসলে জিতবে, সেটি নিয়ে কিন্তু আমরা একেবারেই এখনো পর্যন্ত অনিশ্চিত। তবে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে, এটি কিন্তু এক বাক্যে বলা যায়। সাহেব, আমরা পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো কেন্দ্রে গিয়ে সেখানকার ফলাফলটা কি, ধানের শীষ নাকি শাপলাকলি, কে কাকে কতটুকু এগিয়ে গেল, কাকে কতটুকু ভোটে হারাতে পারলো কিংবা এগিয়ে গেল, সেই তথ্য নিশ্চয়ই জানাবো। আপাতত রামপুরা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাহাব, ঢাকা 11 আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হওয়া শুরু হয়ে গেছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাতে রামপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে কথা বলছেন, সরাসরি যুক্ত হব সেখানে। আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারে। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তো বা এটা একটা শেপ নিতে পারে।
এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন 190 থেকে 200 আসন পাবেন। আমি তখন বলেছিলাম না, নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ হয়নি। এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি, এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবেন, তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে, আমাদের কাছেও আসবে। আমি শুধু এতটুকু কথা বলবো, যদি জাতির কোন গুরু আর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় প্রয়োজন, আপনাদেরকে আমার পাশে পেতেই হবে। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব। এই সাহায্যটা দুই ধরনের। আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে নেবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন না। যেটাই হোক, আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। তা আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে। কিন্তু আমি আগেই বলেছি, এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মাঝে একটা ছিল যে গত 3টি নির্বাচন পর পর আমরা ভোট দিতে পারিনি। বাইরে যারা ছিলেন তারাও পারেননি, আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না। দ্বিতীয়ত, প্রবাসীরা এই জীবনের প্রথম তারা ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যদিও এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয়, তারপরে আমরা আনন্দিত যে এই ধারাটা শুরু হয়েছে। আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি। আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, কিন্তু তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না। আমরা চিন্তা করলাম যে প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার। তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। মিরপুর 10-এর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এতক্ষণ ছিলাম রাজধানীতে, এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। ভোটের কেন্দ্রভিত্তিক গণনার খবর জানতে এবার যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁও 1। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সাজিদ আরাফাত। যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, এই আসনের কোন কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা হয়েছে কিনা? আমরা ঢাকায় বেশ কিছু কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই জানছিলাম। আপনার কেন্দ্রের খবর কি বা আপনার আসনের খবর কি, জানাবেন বিস্তারিত। সাহাব, আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং অফিসারের যে কার্যালয় সেখানে। এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশনের যে কার্যক্রম সেটি আর কিছুক্ষণ পরে শুরু হবে। তবে আমরা বেশ কিছু কেন্দ্রের খবর পেয়েছি, সেই কেন্দ্রের খবরগুলো একটু জানিয়ে রাখতে চাই। তার আগে একটু বলে রাখি যে
ঠাকুরগাঁও 1 আসনে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী, একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ধানের শীষ প্রতীকে, এবং জামায়াতের রয়েছেন দেলোয়ার হোসেন। সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই, বেশ কয়েকটি ঠাকুরগাঁও 1 আসনের বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। এখানে আমরা পেয়েছি দক্ষিণ আসাননগর একটি কেন্দ্র, যেখানে মির্জা ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে 816 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা 412 ভোট পেয়েছেন। এছাড়াও আমরা বেগুনবাড়ি একটি রয়েছে, সেখানে দেখছি যে এই কেন্দ্রে 1326 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীক এবং 1129 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। এছাড়াও আরও বেশ কয়েকটি রয়েছে, ধানের শীষ 1101, এটি হচ্ছে আরেকটি কেন্দ্র, সেখানে দাঁড়িপাল্লা 735 ভোট পেয়েছে। এছাড়াও আমরা আরেকটি দেখছি কেশুবাড়ি একটি কেন্দ্র রয়েছে, সেখানে ধানের শীষ 1099 ভোট পেয়েছে, দাঁড়িপাল্লা 120 ভোট পেয়েছে। এছাড়াও আমরা জেনেছি যে শহরের যে কেন্দ্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেখানেও তিনি এগিয়ে রয়েছেন। তো মোটা দাগে বেশ কয়েকটি আসন কেন্দ্র থেকে কিন্তু ফলাফলগুলো আসতে শুরু করেছে। সেই ফলাফলগুলো যেখানে আমরা রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার যে প্রক্রিয়া, সেটি কিন্তু এখনো শুরু হয়নি, সেটি আর কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা কেন্দ্রের ফলাফলগুলো যেগুলো আসছে সেগুলো আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাকে। সেগুলো সবগুলো মিলিয়ে একটি সমন্বিত উদ্যোগে কে জয়লাভ করলো বা কে পরে পরাজিত হলো, সেগুলো এখান থেকে আসলে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সেগুলো জানানো হবে। সারাদিন আমরা ভোট দেখেছি, এখানে ভোট গ্রহণ হয়েছে 68% ভোট গ্রহণ হয়েছে ঠাকুরগাঁও 1 আসনে, সেটি বলা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও 2 এবং 3 আসনে 70% করে ভোট হয়েছে ঠাকুরগাঁও 2-এ। তো একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল, শান্তিপূর্ণ অবস্থায় এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4:30টায়। 7:30 থেকে শুরু হয়েছিল এবং আমরা দেখেছি যে নানা বয়সী মানুষ যারা ভোটার রয়েছেন, তরুণ ভোটার, বয়স্ক ভোটার কিংবা নারীদের উপস্থিতি দেখেছি একেবারে ভোট কেন্দ্রগুলোতে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছিলাম আমরা। 185টা কেন্দ্র রয়েছে এই ঠাকুরগাঁও 1 আসনে। এর মধ্যে বেশ কয়েকটি ফলাফল আসতে শুরু করেছে, সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে যে ফলাফলগুলো আসবে সেগুলো আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঠাকুরগাঁও 1 আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সেসব নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। দর্শক, এতক্ষণ আমরা ঠাকুরগাঁওয়ে ছিলাম, এবার একটু ঢাকাতে ফিরতে চাই। ঢাকা 15 আসনের কেন্দ্রগুলোর ফলাফল নিয়ে আমাদের জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। ঢাকা 15 আসনের কতগুলো কেন্দ্রের ফলাফল জানা গেছে একটু জানতে চাইছি আপনার মাধ্যমে। কে এগিয়ে আছে আমরা তো এখানে দেখতে, কে এগিয়ে আছে তো বলা যাবে, এটা তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি ঢাকা 15 আসনে যে জায়গাতে আসলে দাঁড়িয়ে আছি, এটি আদর্শ উচ্চ বিদ্যালয়। এই জায়গায় কিন্তু এই কেন্দ্রটিতে কিন্তু মূলত আসলে যে কয়টি কেন্দ্র রয়েছে এই ঢাকা 15 আসনে কিন্তু যতগুলো ফলাফল আসবে সেই এখানে কিন্তু এসে ফলাফলগুলো এখানে গণনা করা হবে। মূলত এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনো আমার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে কিন্তু ফলাফল মোটামুটি গণনা করা হয়ে গেছে এবং যে শুধুমাত্র যে আনুষ্ঠানিকতাটি রয়েছে সেই আনুষ্ঠানিকতাটি যেহেতু সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে একটি সই লাগে এবং সেটি একটি যাচাই বাছাইয়ের একটি প্রক্রিয়া থাকে, সেটি একটু যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু এখানে এই কেন্দ্রটির ফলাফল ঘোষণার পর অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো মিলিয়ে ঢাকা 15 আসলে সম্মিলিতভাবে একটি যে রেজাল্টটি দেওয়ার কথা সেটি কিছু আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে এখানে দেওয়ার কথা রয়েছে বলে রিটার্নিং অফিসাররা জানাচ্ছেন। তারা আশা করছেন যে এর মধ্যেই হয়তো তারা এই কাজটি সম্পন্ন করে ফেলতে পারবেন। আমরা যেটি দেখেছি, যতটুকু দেখেছি যে এই আসনে আসলে ডক্টর শফিকুর রহমান জামাতের প্রার্থী যিনি এবং অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, দুজনেরই কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি। যদিও
কিছুটা কেন্দ্রে আমরা দেখেছি ডক্টর শফিকুর রহমান এগিয়ে রয়েছেন, তবে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে বিএনপির যে প্রার্থী রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম খান মিল্টন, তিনিও কিন্তু বেশ কাছাকাছি রয়েছেন ডক্টর শফিকুর রহমানের কাছাকাছি। এছাড়া অন্যান্য আসনের কথাও যদি বলতে চাই, একটু ঢাকা 16-র কথায় আমি আসতে চাচ্ছি। সেখানে বিএনপির ধানের শীষ প্রার্থী আমিনুল হক কিন্তু বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে শেষ ফলাফলটি প্রকাশ করা হয়নি, তবে বিএনপির প্রার্থী ঢাকা 16 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ঢাকা 14 আসনেও কিন্তু ফলাফল ঘোষণা করা বা ভোটের যে গণনা হয়েছে সেই গণনাও কিন্তু করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বর্তমানে ঢাকা 15 আসন থেকে ভোট গণনার সর্বশেষ তথ্য। সহকর্মী শাহরিয়ার জামান পুলক যুক্ত ছিলেন ঢাকা 15 আসন থেকে, জানাচ্ছিলেন ভোট গণনার সবশেষ খবর। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশনার, সেই প্রস্তুতি জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, ফল কখন নাগাদ ইসি সচিবালয়ে আসা শুরু করবে জানতে চায়, আর আরেকটু জানাবেন যে কিভাবে সেই ফলগুলো জানানো হবে। ধন্যবাদ লাইবা। আমরা যেটি এখন পর্যন্ত দেখছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের যেই নিচতলার যে বিস্তৃত জায়গাটি রয়েছে, নির্বাচন কমিশনের যে দুটি ভবন, এই ভবনের মাঝখানে যে লেকপাড়ের জায়গাটি রয়েছে, এটি পুরোটাকে নির্বাচন ফলাফল ঘোষণা কেন্দ্র হিসেবে স্থাপন করা হয়েছে এবং এখানে নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য সব ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। এখানে গণমাধ্যমের বুথ স্থাপন করা হয়েছে। নানাভাবে নির্বাচন কমিশন ফলাফলের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যারা ফলাফল গ্রহণ করে এখান থেকে ঘোষণা করবেন, তারা ফলাফল ঘোষণা কেন্দ্রে এখনও আসেননি, কিছুক্ষণের মধ্যে আসবেন। আসার পরে তারা ফলাফল ঘোষণা শুরু করবেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনার কাছে জানতে চাই, ফলাফল ঘোষণার পদ্ধতিটা নির্বাচন কমিশন কিভাবে করবে? ধন্যবাদ বেলায়েত। আমরা যেমনটি দেখেছি যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব রয়েছেন, তিনি আমাদেরকে সবশেষ ব্রিফিংয়ের মধ্য দিয়ে যেমনটি জানিয়েছেন, দুপুর 2টা নাগাদ যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ ভোটের হার রয়েছে, সেটি জানিয়েছেন। সেখানে আমরা দেখেছি 48% ভোট হয়েছে। ভোটের যে কাস্টিং সেটি বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে, যেটি জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা যেহেতু 4:30 পর্যন্ত ভোট হয়েছে, সেই ফলটি তারা এখানে জানাবেন এবং পরবর্তীতে বিভিন্ন আসন থেকে বিভিন্ন প্রিজাইডিং কর্মকর্তার যে ফলগুলো তারা কেন্দ্রভিত্তিক থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার মধ্য দিয়ে আসন ভিত্তিক যাবে এবং রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মূলত নির্বাচন কমিশন এখানে ফলাফলগুলো আসবে। মূলত নির্বাচন কমিশন সবকিছু গুছিয়ে তারা এখানে একটি অনানুষ্ঠানিকভাবে ফলাফল তারা ঘোষণা করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে কমিশন সচিব। আমিরুল যেমনটা বলছিলেন, অর্থাৎ এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সারা দেশে যে 66টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, প্রত্যেকটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফলগুলো এখানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে বিভাগীয় দায়িত্ব দেওয়া হবে। কর্মকর্তারা সেই রেজাল্টগুলোকে, সেই ফলাফলগুলোকে একীভূত করার পরে নির্বাচন কমিশন সচিবের হাতে তুলে দেবেন। সচিব একে একে প্রথম দিকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করবেন, এরপরে তিনি আসন ভিত্তিক ফলাফল ঘোষণা করবেন। একই সঙ্গে আমিনুলের কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে যে গণভোটের যে ফলাফল, সেই ফলাফলকে কিভাবে নির্বাচন কমিশন এখানে একীভূত করবে? গণভোটের ফলাফলের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলছে যে যেহেতু রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে এটি আসন ভিত্তিক একটি সংখ্যা বলা হবে, তবে নির্বাচন কমিশন এখানে এই ক্ষেত্রে তারা একই সাথে ফলাফলটি দেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, কিংবা সেই হিসেবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলছে যে এটি খুব একটা সময় লাগবে না, যেহেতু রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে সবকিছু গুছিয়ে দেওয়া হবে। সেখানে একটি মোট হিসাব নিকাশ করে মূলত এখান থেকে মূলত জানানো হবে যে কতগুলো গণভোটের বিষয় আছে এখানে, মূলত সেটি তারা জানাবে আর। ধন্যবাদ আমিনুল। আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশনের এই ফলাফল ঘোষণা কেন্দ্রকে কেন্দ্র করে এরই মধ্যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে উপস্থিত হয়েছেন, গণমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন, বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন, বিদেশি সাংবাদিকরা এসেছেন। এখানে শত শত গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। নির্বাচন কমিশন সচিব এখানে আসবেন, আসার পরে একটি একটি করে কেন্দ্রের তারপরে আসনভিত্তিক ফলাফল ঘোষণা করবেন। আমরা অপেক্ষা করছি, ফলাফল পাওয়া মাত্রই এখন টেলিভিশনের মাধ্যমে আমরা দর্শকদেরকে সেই ফলাফল পৌঁছে দিব। তো এই ছিল আমার কাছে এখনকার মতো লাইবা। নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন, আর সেই প্রস্তুতির খবরই জানছিলাম আমাদের সহকর্মী বেলায়েত হোসাইনের কাছ থেকে। ঢাকা 8 আসনে ভোট গণনার খবর জানাতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, আমরা ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রের কিছু কিছু ভোট গণনার ফলাফল পেয়েছি বা জানতে পেরেছি।
আপনার এখানকার ভোট গণনা সবশেষ কি খবর আছে আপনার কাছে, এবং একই সঙ্গে আরো একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে হ্যাঁ না ভোটের সমীকরণটা আসলে কিভাবে আসবে বা আপনি পেয়েছেন কিনা? সাহাব, প্রথমে জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং সেটি প্রকাশও পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে। এবং সেই সঙ্গে আমি এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছি। এখানে পাশাপাশি দুটি ভবনে মূলত প্রায় ৮টি কক্ষে ভোট হয়েছে, দুটি কেন্দ্র এখানে রয়েছে। এখানকার ভোট গণনার কার্যক্রম এখন পর্যন্ত চলছে। আমরা ভেতর থেকে যে বিষয়গুলো দেখে এসেছি সেই অনুপাতে যদি বলতে চাই, এখানে হ্যাঁ এবং না ভোট অর্থাৎ গণভোটের যে ব্যালটগুলো সেগুলো তারা আলাদা গণনার প্রস্তুতি নিয়েছে এবং আলাদা জনবল সেখানে রাখা হয়েছে, এবং অন্যান্য গণনার ভোট গণনার যে কার্যক্রম অর্থাৎ প্রার্থীদের ভোট গণনার কার্যক্রমের জন্য আলাদা রাখা হয়েছে। এখন পর্যন্ত এখানে গণভোটের যে গণনা সেটি শেষের পথে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই তথ্যটি আমাদের হাতে আসবে, এবং অন্যান্য যে প্রার্থীদের গণনা সেটিরও গণনা প্রায় 60% সম্পন্ন হয়েছে। একইভাবে আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি আমি, এবং সেই কেন্দ্রগুলোতে একই চিত্র দেখেছি। খুব দ্রুততার সঙ্গে যাতে এই আজকের ভোট গণনার কার্যক্রম শেষ করা যায় সেই প্রস্তুতি নিয়েই মূলত এই ভোট গণনার কার্যক্রম কেন্দ্রগুলোতে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটি চলছে। হয়তো আশা করছি আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই ঢাকা ৮-এর সমস্ত রেজাল্টটা হাতে আসবে এবং আমরা দর্শকদের হয়তোবা জানাতে পারবো। সব এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। ঢাকা ৮ আসনের মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ, জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে রাজধানী ঢাকার বাইরে বগুড়া ৬ আসনে ভোট গণনার খবর জানতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যুক্ত হব সহকর্মী মাজেদুর রহমানের সাথে। মাজেদ, আপনার আসনের বা ভোট কেন্দ্রগুলোর ভোট গণনা কখন নাগাদ শেষ হতে পারে এবং এখন পর্যন্ত কোনো ফলাফল হাতে পেয়েছেন কিনা? আপনি জানেন যে দীর্ঘ ১৭ বছর পরে কিন্তু একটি উৎসবমুখর যে নির্বাচন সেটি কিন্তু বগুড়াতে আজকে হয়ে গেছে, এবং সারা দেশের মতন বগুড়া কিন্তু বগুড়াতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আজকে যে ভোট গ্রহণ সেটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে, এবং 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে 4:30 পর্যন্ত চলেছে। এরপরে যে গণনার কাজ সেটি কিন্তু কোনো কেন্দ্রে শেষ হয়েছে, কোনো কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে, কোনো কেন্দ্রে এখনো শেষ হয়নি। হয়তো এই ভোটের সম্পূর্ণ ফলাফল পেতে আমাদেরকে আরও সময় নেবে, অর্থাৎ রাত 12টার আগে সম্পূর্ণ, এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হয়তো ফলাফল আমরা পাবো না, তবে অসমর্থিতভাবে যে প্রিজাইডিং অফিসার রয়েছে বিভিন্ন কেন্দ্রে তাদের মাধ্যমে বগুড়া 6 আসন, যে আসনটিতে তারেক রহমান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে আসনে কয়েকটি খবর আমরা পেয়েছি। 10টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে প্রিজাইডিং অফিসার সূত্রে আমরা পেয়েছি। সেখানে কিন্তু ধানের শীষ মার্কা অনেক বেশি ভোটে এখানে উপরে রয়েছেন, অর্থাৎ বেশি ভোট পেয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাতে আবিদুর রহমান সোহেল। এছাড়া অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, অন্যান্য যে আসন রয়েছে, বগুড়া যে 7টি আসন, সেই আসনগুলোতে কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে এবং সে ভোটের ফলাফল কিন্তু আসতে শুরু করেছে। তবে আমরা যে খানটিতে রয়েছি, জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস, তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা কিংবা তাদের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের সামনে এখানে আসেন নাই, ভোট গণনা এখানে শুরু করেন নাই। তবে এখানকার যে মিডিয়া কর্মী তারা কিন্তু নিজভাবে কিন্তু তাদের যে সোর্স রয়েছে সে সোর্সগুলো থেকে সংগ্রহ করছেন, যতটা সম্ভব তাদের নির্ভুল সোর্স থেকে তারা সংবাদ গ্রহণ করছেন। তাতে কিন্তু এখানে বগুড়ার যে 7টি আসন রয়েছে, সে 7টি আসনে কিন্তু বিএনপি সমর্থিত যে প্রার্থীগুলো রয়েছে তাদের ভোট ব্যাংক কিন্তু অনেক উপরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আপাতত যে ভোট গণনা বগুড়ার যে 7টি আসনে তার সর্বশেষ। বগুড়া 6 আসনের ভোট গণনার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাজেদুর রহমান। দর্শক, আমরা ভোট গণনার খবরগুলো শুনছিলাম, এবার একটু যেতে চাই অন্য প্রসঙ্গে। সকালে ভোট দিয়ে সবাইকে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রথমে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। গুলশান ভোট দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন দিনের সূচনা হবে। পরে গুলশান কার্যালয়ে গিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তারেক রহমান। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়ার ঘোষণাও দেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
ভোট গ্রহণ শুরুর ঘণ্টা তিনেক পরেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 9:45টায় ভোট কেন্দ্র থেকে বের হন তারেক রহমান, জানান নিজের অভিব্যক্তি। বলেন, জয়ী হলে প্রথমেই মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেয়া হবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দিতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। এরপরেই গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, জয়ের ব্যাপারে বিএনপি আত্মবিশ্বাসী। বিভিন্ন জায়গায় একটি রাজনৈতিক দল অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। তারেক রহমান আরও বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। বিজয়ী হলে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের কথা জানান তারেক রহমান। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ভোট সুষ্ঠু হলে ফল মেনে নেয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি আরও বলেন, ভোটের পর যে দলই সরকার গঠন করুক, তা হবে ভোটাধিকার বঞ্চিত 18 কোটি জনগণের সরকার। পরে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্র দখল, সহিংসতা ও নারী কর্মীদের হেনস্থার অভিযোগ করেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সকাল 8টার কিছু পরে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভোট দিয়ে তিনি বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফল যাই হোক মেনে নেবে তার দল। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই ভোট নতুন দিনের সূচনা। বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি। এবারের ভোটে যে সরকার গঠিত হবে তা 18 কোটি মানুষের জনগণের সরকার। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এরপর ঢাকা 15 আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জামায়াত আমির। আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমিরের সাথে দেখা হয় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর। একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তারা। দুপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে সেনাবাহিনীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে অ্যাসিস্ট করতে লাগছেন, এই তো এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস বুঝছি। এখন হতে পারে, কিন্তু গায়ে হাত তুলবে কেন? গায়ে তো হাত তুলতে পারে না, এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন, আটকায় দিবেন। আমি অনুরোধ করে গেলাম, সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করেন। পরে মণিপুর 10-এ নির্বাচনী কার্যালয়ে ব্রিফিং করেন জামায়াত আমির। দক্ষিণ কাফরুল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, খুলনা সহ বেশ কিছু জায়গায় কেন্দ্র দখল ও কর্মীদের হেনস্থার অভিযোগ জানান তিনি। এর চাইতেও জঘন্য ভূমিকার একটা খবর আমাদের ঢাকায় আছে, সেটা আমি 100% কনফার্ম না হয়ে বলতে চাচ্ছি না। যে স্বয়ং প্রিসাইডিং অফিসার তার রুমে নিয়ে গেছেন একটা বই, এবং সেখানে কিছু লোককে ঢুকাই উনি সিল মারা শুরু করেছেন। আমরা এটা কনফার্ম না হয়ে এইভাবে বলতে চাচ্ছি না, আমরা এটা আবার ফার্দার একটু কাউন্টার চেক করতে চাচ্ছি। তবে সবকিছুর পরও ভোটে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের 805টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ নিয়ে আরও জানাতে ডিসি অফিসের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়ার ভোট গ্রহণের সর্বশেষ কি তথ্য রয়েছে ভোট গণনার ইনফ্যাক্ট, এবং আপনি তো রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন, সেখানে কোনো কেন্দ্রের ফলাফল কি এখন পর্যন্ত পেয়েছেন কিনা, আর হ্যাঁ না ভোটের সমীকরণ বা ফলাফল জানতে পেরেছেন কিনা জানাবেন। সাহাব, ব্রাহ্মণবাড়িয়ার 805টি ভোট কেন্দ্রে আজকে সকাল থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলা যেতে পারে। যদিও কয়েকটি কেন্দ্রে আমরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর পেয়েছি। তবে আপনি যেটি জানতে চেয়েছেন, আসলে এখনো পর্যন্ত কিন্তু এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে এখানে আসলে এই ফলাফল সংগ্রহ এবং ফলাফল বিতরণের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কেন্দ্রের ফলাফল আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আসতে দেখিনি। তবে আমরা এখানকার যারা কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে সবগুলো কেন্দ্র থেকে কিন্তু প্রথমে ফলাফলগুলো আসলে যেই স্ব উপজেলা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছবে, তারপরে কিন্তু সেখান থেকে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবে। সেই ক্ষেত্রে কিছুটা ফলাফল আসতে এবং সেটি পরিবেশন করতে কিছুটা বিলম্ব হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সাহেব, জানিয়ে কি এখন আমরা আসলে বেসরকারিভাবে বা আসলে আমরা ব্যক্তিগতভাবে যেই কেন্দ্রগুলোতে যোগাযোগ করে যে ফলাফলটি পেয়েছি, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া যে সবচেয়ে আলোচিত যে আসনটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুবিন ফারহানা। আমরা এখন পর্যন্ত যে কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছি, সেই সবকটি কেন্দ্রের ফলাফলই কিন্তু আসলে তিনি তার হ্রাস প্রতীকটি কিন্তু এগিয়ে আছে। এছাড়া তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন যে বিএনপির যে জোট প্রার্থী আছেন জুনায়েদ আল হাবিব, তিনি খেজুর গাছ প্রতীকে কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু এখন পর্যন্ত আছেন, আমরা তথ্য পেয়েছি। এছাড়া বাকি যে কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু আসলে রুবিন ফারহানা এগিয়ে আছেন বলে আমরা তথ্য পেয়েছি। তো সাহেব, আমরা হয়তো কিছুক্ষণ পরে হয়তো এখানে এই ফলাফল পরিবেশন কার্যক্রমটি শুরু হবে, তখন হয়তো পরের বুলেটিনে হয়তো আমরা আপনাকে এখানকার যে ফলাফল সেটি কি হয় সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আমরা বিস্তারিত এখান থেকে জানাতে পারবো। সাহেব, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সবশেষ। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। সাহাব, যেমনটি আমাদের অন্য সহকর্মীরা জানাচ্ছিলেন, জেলার বিভিন্ন জেলা থেকে আমাদের ভোট গণনার সবশেষ খবর, তারই প্রেক্ষিতে আমরা এবার একটু সিলেটে যেতে চাই। সিলেটেও চলছে ভোট গ্রহণ শেষে ভোট গণনার ফলাফলের বিষয়ে জানাতে এই মুহূর্তে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, সিলেটের ভোট গণনার সবশেষ কি খবর রয়েছে? কতগুলো আসনের ফলাফল জানতে পেরেছেন, একটু জানান আমাদের। আচ্ছা লাইবা, দেখুন আসলে আজকে যে মানুষের প্রত্যাশিত যে ভোট সেটি শেষ হয়েছে অনেকটা শান্তিপূর্ণভাবেই। বিশেষ করে সিলেটের ইতিহাসে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়া জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, এবারই বোধহয় প্রথম। তো আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত আমাদের কাছে যে ফলাফল, আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে তারা এখনও কোনো ফলাফল ঘোষণা করেননি। তবে প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত যে ফলাফল আছে সেটি অনেকটা আমাদের কাছে এসেছে এবং সিলেটের যে 6টি আসন রয়েছে 6টি আসনের মধ্যে 5টি আসনে এখন পর্যন্ত বিশেষ করে 20 থেকে 25টি কেন্দ্র করে ফলাফল ঘোষিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রতেই বিএনপির মনোনীত প্রার্থী যারা অর্থাৎ ধানের শীষ মার্কানি যারা প্রতিযোগিতা করেছেন তারা অনেকটা এগিয়ে রয়েছেন। শুধুমাত্র সিলেট 5 আসনের এখানকার 11 দলীয় জোটের প্রার্থী এবং বিএনপি জোটের একজন প্রার্থী আছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, 3 জন। এই 3 জনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে আসলে কে বিজয়ী হবেন। পূর্ণাঙ্গ ফলাফল না পাওয়া পর্যন্ত সেটি বলাটা মুশকিল। তবে এখন পর্যন্ত আমরা যদি আসন প্রেক্ষাপটে বলি, সিলেট 1 আসনে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মুক্তাদির, তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। সিলেট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাসিনা রুশদি লোনা, তিনি এগিয়ে আছেন এবং সিলেট 3 আসনে মোহাম্মদ আব্দুল মালিক, তিনিও বিএনপির প্রার্থী। আর সিলেট 4 আসনে বিপুল ব্যবধানে অর্থাৎ আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র, তিনি ধানের শীষের মার্কায় তিনি নির্বাচন করছেন এবং তিনি যথেষ্ট পরিমাণ এগিয়ে আছেন। অর্থাৎ এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার বা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী বিশেষ করে 5টি আসনে অর্থাৎ 1, 2, 3, 4 এবং 6 এই আসনগুলোতে বিএনপির প্রার্থীরা এগিয়ে থাকলেও শুধুমাত্র সিলেট 5 আসনে কে আসলে বিজয়ী হবেন সেটি পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত সেটি বলা মুশকিল। তবে উৎসবমুখর পরিবেশে যেভাবে নির্বাচনটি হয়েছে, যদিও ভোটারদের অংশগ্রহণ কমছিল, কিন্তু এখন তাদের যে ফলাফলের যে অপেক্ষা, তাদের যে কর্মী সমর্থক সবাই আসলে অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটে আজকের নির্বাচনের সার্বিক ফলাফলের তথ্য। লাইবা।
দর্শক, এরই মধ্যে সিলেটের 5টি আসনের ফলাফল আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মী গোলজার আহমেদ ছিলেন যুক্ত, তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। আর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম প্যাভিলিয়নে নগরীর 5টি আসন ও গণভোটের প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার মোহাম্মদ জিয়াউদ্দিন। সেখানে আছেন হাজিরা শিউলি। ফলাফলের সার্বিক চিত্র জানাতে চলে যাচ্ছি সরাসরি তার কাছে। শিউলি, এখন পর্যন্ত আপনি কি আসলে কোনো ফলাফল জানতে পেরেছেন কিনা? আবার যদি জানেন সেক্ষেত্রে প্রাপ্ত ফলাফলে আসলে কোন দলের প্রার্থী এগিয়ে আছেন জানাবেন। সাহাব, কিছুক্ষণ আগে মাত্র 3 থেকে 4 মিনিট আগে রিটার্নিং কর্মকর্তা জিয়াউদ্দিন চট্টগ্রামের একটি আসনের ফলাফল, 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন এবং এক্ষেত্রে চট্টগ্রাম আসন 10, যেটি ডবল বোরিং, পাহাড়তলী এবং খুলশী এবং নগরের একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনে এখন পর্যন্ত 3টি কেন্দ্রের যে ফলাফল, বেসরকারি ফলাফল তিনি ঘোষণা করেছেন। সেখানে ধানের শীষ প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিএনপির সাবেক প্রয়াত ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ নোমানের ছেলে সাইদ আল নোমান ধানের শীষ প্রতীকের প্রার্থী 3টি কেন্দ্রে এগিয়ে আছেন এবং এখন পর্যন্ত উত্তর কাট্টলী, আব্দুপাড়া এবং হালিশহর বি ব্লকের 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। এবং 3টি কেন্দ্রের ফলাফলে যদি আমি বলতে চাই, সেখানে উত্তর কাট্টলী কেন্দ্রে সাইদ আল নোমান ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন 589 ভোট এবং শামসুজ্জামান হেলালি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 336 ভোট এবং সেখানে গণভোটে কিন্তু হাওয়া ভোট এগিয়ে আছে 601 ভোট। এর বাইরে আমার কাছে বেসরকারি সূত্রে বা বিভিন্ন সূত্রে যে ফলাফল আছে তার মধ্যে চট্টগ্রাম 9 কোতোয়ালি আসন, যেটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন বলে চিহ্নিত করা হয়, সেখানে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান তিনি এগিয়ে আছেন বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে। প্রায় 35টি কেন্দ্রের ফলাফলে তিনি 37,665 ভোট পেয়েছেন। আবার তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 14,698। এর বাইরে চট্টগ্রাম 8 এবং চট্টগ্রাম ব্রাউজান 6 সবগুলোতে কিন্তু বিএনপির প্রার্থী এগিয়ে আছে। তো সাবাব, এই ছিল আমার কাছে এখনকার মতো প্রাথমিকভাবে বা বেসরকারি বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে চট্টগ্রামের যে কয়েকটি আসনের ফলাফলের চিত্র। চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাজিরা শিউলি। দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এখন টিভির নিয়মিত আয়োজন দেখছিলেন আপনারা। দর্শক, প্রতি ঘন্টায় আমরা হাজির হই আপনার রায় নিয়ে। পরবর্তী ঘন্টায় দেখার আমন্ত্রণ রইল। চোখ রাখুন এখন টেলিভিশনের পর্দায়।